আচ্ছা, তো রাইট ফর্মস অফ ভার্ব তোমাদের জন্য একটা চ্যাপ্টার। তোমরা এই নিয়মগুলো পড়েছো অন্যান্য ক্লাসগুলোতে। তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে যে ক্লাসগুলো হয়েছে তখন হয়তো আমরা কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো একটা আলোচনা করব। পুরাতন পড়াগুলো একটু রিভাইজ করবো, বুঝছো? একটু রিভিশন। তোমরা হয়তো অনেকগুলো ভুলে গেছো, এই জন্য আমরা উইল ট্রাই টু রিভাইজ our old topics that we have already discussed, but now today this will be revision classes. Okay, তো তোমাদের প্রশ্ন উত্তর পর্বটা শেষের দিকে থাকবে। এখন তোমরা শুধু শুনো, যদি কোনো প্রশ্ন থাকে মনে রাখো, পরে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, ওকে। যে নিয়মটা তোমাদের লেখা দরকার আছে, যেটা লেখার প্রয়োজন বোধ করো সেটা লিখবে। আর যদি কোনো বেশি প্রবলেম হয় তাহলে হ্যান্ড রেজ করবে। হ্যাঁ, তোমাদের সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে, সাউন্ড টাউন একদম সব ক্লিয়ার। ওকে, যদি শব্দ শুনতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, হ্যান্ড রেজ করবে। ওকে, দেখো এখানে প্রথম যে নিয়মটা আছে এটা হলো কি, খুব সহজ। তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তোমাদের এখানে এস বা ইএস যুক্ত হবে। তাহলে এখানে দেখো, এই যে এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় সাবজেক্টটা, এই যে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ইটস রাইস। তাহলে এখানে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কাজে এখানে এস যুক্ত হয়েছে, ইটস রাইস। তেমনি একইভাবে হি প্লেস ফুটবল, এই যে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে সাবজেক্টটা এখানে এস যুক্ত হয়েছে। আচ্ছা, তারপরে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু এই যে দেখো এখানে দে প্লে ফুটবল, এখানে তুমি যদি বলো দে প্লেস ফুটবল তাহলে কিন্তু ভুল হবে। কারণ এখানে দে প্লে ফুটবল, এটা হলো তোমার কি, দে এটা হলো এখানে থার্ড পারসন প্লুরাল, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। কাজে এখানে এস বা ইয়েস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় যুক্ত হবে না। আচ্ছা, তারপর আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে কি বলা আছে? পরবর্তী স্লাইডে বলা আছে এখানে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও, একটু নিচে নামাই দিই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও সেটি যদি নেগেটিভ সেন্টেন্স হয়, যেমন ধরো এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার ডাজ নট, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তো নেগেটিভ সেন্টেন্স এখানে আছে, তো এখানে মূল ভার্বের সাথে কিন্তু ইএস যুক্ত হবে না। ওই ইএস এস বা ইএসটা এখানে ডু এর সাথে চলে গেছে, এই যে ডু এর সাথে যুক্ত হয়ে ইএস হিসেবে যুক্ত হয়ে গেছে, ডাজ হয়ে গেছে, বুঝছো? তাহলে যখন নাকি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার থাকবে এবং বাক্যটা যখন নেগেটিভ হবে তখন আমাদের এস বা ইএসটা মূল ভার্বের সাথে যুক্ত না হয়ে এই যে অক্সিলারি ভার্ব যেটা এসেছে এটাকে নেগেটিভ করার জন্য বাক্যটাকে এটার সাথে যুক্ত হয়ে যাবে। যেমন আমরা এর আগে দেখেছিলাম যে বাক্যটা যদি হাবোধক হয় তাহলে কিন্তু তখন মূল ভার্বের সাথে যুক্ত হয়, আর এখানে যেহেতু নাবোধক বাক্য কাজে এখানে অক্সিলারি যে ভার্বটা আছে এটার সাথে যুক্ত হয়েছে। এখানে একই অবস্থা। হ্যাঁ, আশিস ডাজ নট ইট রাইস, তাহলে এখানে ইটের সাথে কিন্তু যুক্ত হয়নি। the as by es hasn't added as a suffix after it. It has added as a suffix after do verb. Okay, so now go to number 3, past tense or future tense হলে এই যে এখানে past tense he went to school, he will go to school। হ্যাঁ, একটা past tense, এটা হলো future tense হলে as by es যুক্ত হবে না। তাহলে আমরা এখানে as by es যুক্ত করতে পারি না। যে as by es যুক্ত হওয়াটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে একমাত্র শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তাহলে আমরা as by es টা আমরা যুক্ত করতে পারি, এছাড়া কিন্তু আমরা করতে পারি না। এখানে যেহেতু ফিউচার টেন্স আছে, এই যে হি উইল গো টু স্কুল, তারপরে হি ওয়েন্ট টু স্কুল, এখানে কিন্তু আমরা যদি এরকম বলি যে হি উইল গোস টু স্কুল, এটা কিন্তু ভুল হবে। কারণ এখানে আমরা কি জানি যে এটা একটা উইল হলো একটা মোডাল ভার্ব। মোডাল ভার্বগুলো কি, এগুলোকে আবার বলা হয় মানে তোমার কি, এগুলো হলো অক্সিলারি ভার্ব। মোডাল ভার্বগুলো কি কি,
হ্যাঁ, মডেল ভার্ব গুলো হলো তানজিম আর নূর কিছু বলতে চাচ্ছে মনে হয়। আচ্ছা দেখি তানজিম আর নূর কি বলতে চাচ্ছে, বলো তানজিম, কিছু বলবে? তানজিম আর নূর হাত তুলছো কেন, কিছু বলবে নাকি? আগের পৃষ্ঠাটা একটু দেখান, আমার একটু শেষের ওই শেষ উদাহরণটা লিখতে ভুলে গেছি। কোনটা 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 বাবা? শেষ উদাহরণটা গত পৃষ্ঠার। ওই যে এর আগের স্লাইডেরটা? ইয়েস স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে আমি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা এর আগের স্লাইডে আমি যাচ্ছি, অসুবিধা নেই। ওকে, এই যে এখানে দেখো, এখানে উদাহরণটা খেয়াল করো, যে লিখতে পারো নাই দেখো এদিকে দেখো, এখানে এক্সাম্পল গুলো আমি আবার এখানে বলি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত হবে। যদি যদি এই সেন্টেন্সটা এখানে সেন্টেন্সটা কিন্তু এখানে বাক্যটা কিন্তু এখানে কি, বাক্যটা কিন্তু এখানে তোমার কি হাবোদক, হি ইটস রাইস, এবং এটা হাবোদক যেহেতু মূল ভার্বের সাথেই কিন্তু এস যুক্ত হয়েছে, এই যে হাবোদক বাক্য মূল ভার্বের সাথেই এস যুক্ত হয়েছে, ঠিক আছে, এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। এখানে কিন্তু এই সাবজেক্টটা দে, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নয়, এটা হলো থার্ড পারসন প্লুরাল। কাজে এখানে থার্ড পারসন প্লুরাল হলে এস বা ইএস যুক্ত হবে না মূল ভার্বের সাথে, বুঝতে পেরেছো? আচ্ছা তারপরে দেখো 2 নম্বর স্লাইডে আমরা যেটা আলোচনা করতেছিলাম যে যদি বাক্যটা যদি নাবোধক হয় তাহলে আবার কি হবে, নাবোধক হলে মূল যে ভার্ব আছে মূল ভার্বের সাথে এস বা এস যুক্ত না হয়ে ওই নেগেটিভ করার জন্য যে শব্দটা আসছে ডু এর সাথে যুক্ত হবে, ডু এর সাথে এখানে যুক্ত হবে। আচ্ছা কেউ কিছু বলতে চাচ্ছ, কোনো প্রশ্ন আছে? নো স্যার, নো স্যার। ওকে, তাহলে হ্যান্ড রেজ করলো কে? অযথা হ্যান্ড রেজ করো না, হ্যান্ড রেজ করলে কিন্তু আমার ডিস্টার্ব হয়। হ্যাঁ, তোমরা শেষের দিকে কোশ্চেন করতে পারবে, অসুবিধা নেই। ওকে দেখো, তারপরে আমরা দেখি এখানে তারপর আমরা দেখি এখানে তোমার পাস্ট টেন্স হলে কি হবে। পাস্ট টেন্স সাবজেক্টটা এখানে সেন্টেন্সটা যদি পাস্ট টেন্স হয়, যেমন হি ওয়েন্ট টু স্কুল, তারপরে হলো হি উইল গো টু স্কুল। যদি এখানে পাস্ট টেন্স হয় অথবা যদি এখানে ফিউচার টেন্স হয় তাহলে কিন্তু এস বাই এস যুক্ত হবে না। হ্যাঁ, তুমি কি এখানে এরকম বলবা যে হি উইল গোস টু স্কুল? নো, এরকম বলা যাবে না, কারণ আমরা জানি যে উইল হলো একটা মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয়, আর কিছু হয় না। আর এখানে এটা হলো পাস্ট টেন্স, হি ওয়েন্ট টু স্কুল, গো ওয়েন্ট গন, কাজে তুমি এখানে পাস্ট টেন্সের সাথে এস বাই এস যুক্ত করবে কেন? আর এটা তো পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এবার পরবর্তী স্লাইডে যাচ্ছি। এবার দেখো এখানে মডাল অক্সিলারি ভার্বগুলো কি কি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, উইল, উড, ওট টু, হ্যাঁ, নিড, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট, ঠিক আছে। এগুলোর পরে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হয় না, যেমন হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এই যে এখানে ক্যানের পরে কিন্তু ডাজ হয় নাই, কিন্তু তুমি যদি বলো স্যার এখানে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হি ক্যান ডাজ দ্য ওয়ার্ক, তাহলে এটা এটা তো হতে হবে না, এরকম হবে না। এখানে তুমি যদি বলো তুমি ঠিক আছে, তুমি মনে করলো যে এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজে আমি এখানে একটা ডু এর সাথে এস বাই এস যুক্ত করে দিলাম, বাক্যটা হাবোধক, হ্যাঁ, এস বাই এস আমি যুক্ত করে দিলাম। এটা করলে কি হবে? এটাও করলে হবে না, কারণ হলো যে এটা থার্ড পারসন সিঙ্গুলার কিন্তু হলেও কিন্তু এর পরে কিন্তু একটা মোডাল ভার্ব আছে। এই মোডাল ভার্ব যখন থাকবে, এই মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসবে, বুঝতে পারছো? তাহলে এখানে ওই বাকি উদাহরণগুলো একই অবস্থা, আই শ্যাল গো টু দ্য স্কুল, ইউ মাস্ট কাম হোম, হি শুড স্টাডি হার্ড, দেখো প্রত্যেকটার পরে কিন্তু ভার্বের বেস ফর্ম, এই যে কাম, স্টাডি, গো, ডু। হ্যাঁ আচ্ছা, এখানে এই যে এখানে এগুলো মনে রাখবে, এগুলো হলো মোডাল অক্সিলারি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ওট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট। হ্যাঁ আচ্ছা, এটা গেল। তারপরে দেখো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য বুঝাইলে অথবা যদি
অভ্যাসগত কাজ যেটা প্রতিদিন আমরা করি, প্রতিনিয়ত করি, বা চিরন্তন সত্য যেটা সবসময় ঘটে, হ্যাঁ, এটা যদি সেন্টেন্সটা পড়ে যদি এরকম মনে হয় তাহলে এটা টেন্সটা কি হবে, এটা ভার্বের মানে ফর্মটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই যে দেখেন এখানে এটা প্রতিদিনেরই ঘটনা এবং এটা একটা চিরন্তন সত্য। আইস ফ্লোটস অন ওয়াটার, হ্যাঁ, যে আইস বরফ পানির উপর ভাসে, এটা কিন্তু একটা একটা চিরন্তন সত্য, একটা নির্দিষ্ট কন্ডিশনে। কাজে এই যে যে প্রাকৃতিক ঘটনা যেগুলা প্রতিনিয়ত ঘটে এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা এখানে ব্যবহার করব। এরপর দেখো তোমার যেমন এখানে উদাহরণটা দেখো, ইট ক্যান বি ডান বাই ইউ। এই যে এখানে দেখে উদাহরণটা দেখে কি মনে হচ্ছে, সেন্টেন্সটা পড়ে কি মনে হচ্ছে যে এখানে সাবজেক্টের জায়গায় আসলে সাবজেক্ট নাই, আর সাবজেক্টের জায়গায় আরেকটা জিনিস আসছে ইট, এবং সাবজেক্টটা চলে গেছে পরে। তাহলে বোঝা গেল এখানে যখন সাবজেক্ট তার জায়গায় না থেকে অবজেক্টের জায়গায় থাকে, এবং অবজেক্ট মানে আর অবজেক্টের অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে আসে, তখন এটা হলো কি প্যাসিভ ভয়েস। ভয়েস মানে কি, যখন সাবজেক্ট অবজেক্টের যখন অবস্থান পরিবর্তন হয়, সাবজেক্টটা যখন অবজেক্ট হয়ে যায় এবং অবজেক্টটা যখন সাবজেক্ট হয়ে যায়, তখন সেটাকে আমরা ভয়েস বলি। এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস হয় আর কি। তাহলে সেন্টেন্সটি প্যাসিভ হলে এবং মোডাল অক্সিলারি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ওট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট এটসেট্রা এরপরে বি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব বসে। এখানে কি বলেছে যে মোডাল অক্সিলারি পরে কি হবে, যদি প্যাসিভ হয়, কাজটা যদি প্যাসিভ হয়ে যায়, প্যাসিভ মানে হচ্ছে যেমন ইট ক্যান বি ডান বাই ইউ, এটা তোমার কর্তৃক করা হতে পারে। এটাকে অ্যাক্টিভ করলে কি হবে, ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। ইউ ক্যান ডু ইট, এটা তুমি এটা করতে পারো। হ্যাঁ, যেমন তুমি যদি এটাকে অ্যাক্টিভ করলে কি হবে, ইউ ক্যান ডু ইট। হ্যাঁ, এটাকে অ্যাক্টিভ করলে কি হবে, আচ্ছা আমি এটা বন্ধ করে দেই আপাতত। ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, এই যে ইউ ক্যান ডু ইট, এটা এখানে হলো কি, এটা হলো তোমার, এই যে এটা হলো এখানে, এটা হলো অ্যাক্টিভ। সেন্টেন্সটা এরকম যে সাবজেক্ট আছে তার জায়গায়, তারপরে অবজেক্ট আছে তার জায়গায়, এটাকে প্যাসিভ করলে কি হচ্ছে, ইট ক্যান বি ডান বাই ইউ। তো যখন তুমি প্যাসিভ করলা তখন কি হবে, এই যে এখানে বলেছে না যে মোডাল ভার্বগুলোর পরে তখন এটা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে, তখন মোডাল ভার্বগুলোর পরে বি ভার্ব আসবে, একটা বি আসবে, এবং বি এর পরে এই যে বি এর পরে এই যে মূল ভার্ব এখানে ডু ছিল না, এই ডু এর পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। বুঝতে পারছো? একইভাবে এটাও একই রকম, অল দ্য ফ্রুটস কুড বি টেকেন, অল দ্য ফ্রুটস কুড বি টেকেন। তাহলে এখানে কে নিচ্ছে এটা কিন্তু উল্লেখ না, অনেক সময় এরকম আমরা করতে পারি। তাহলে এটাকে আমরা কি দিতে পারি, উই ক্যান টেক অল দ্য ফ্রুটস। এই যে আমরা এটাকে অ্যাক্টিভ করে ফেললাম, উই ক্যান টেক অল দ্য ফ্রুটস, এটা হলো অ্যাক্টিভ, আর এটা হলো কি প্যাসিভ। বুঝতে পারছো? এটা হলো তোমার, এটাকে আমরা বলতে পারি অ্যাক্টিভ, এটাকে বলতে পারি আমরা অ্যাক্টিভ, আর এটা হলো প্যাসিভ ফর্ম। ঠিক আছে, এই যে এটা হলো অ্যাক্টিভ, এই যে এটা এই যে একটা কপি করে নিয়ে যাই আমরা, এই যে এখানে এটা হলো অ্যাক্টিভ ফর্ম, আর এটা হলো প্যাসিভ ফর্মটা। বুঝতে পেরেছো? এটা হলো প্যাসিভ ফর্ম। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে দেখো এই যে 7 নাম্বার, তোমরা যদি প্রশ্ন থাকে পরে করবে, হ্যাঁ, স্লাইড নাম্বারটা খেয়াল রাখবে যে কত নাম্বার স্লাইডে কি সমস্যা হয়েছিল, লাস্টের দিকে প্রশ্ন করবে, আর যদি এখন প্রশ্ন করো তাহলে ইন্টারাপ্টেড হবে। ওকে, 7 নাম্বার যে নিয়মটা, এটা হলো কি যে কিছু কিছু শব্দ আছে দেখতে মনে হয় পাস্ট টেন্স, যেমন হেড। হ্যাঁ, কি বলে যে হেড রাদার লেট, হেড রাদার একসাথে হবে, হেড রাদার, লেস্ট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নেভার ইত্যাদির পর প্রেজেন্ট ফর্ম বসে। হ্যাঁ, আচ্ছা, এগুলোর ব্যবহার তেমন একটা নাই। এই যে ডিড নেভার, হ্যাঁ, ডিড নেভারের ব্যবহারটা এখানে দেয় না, সবগুলো ব্যবহার দেওয়া সম্ভব না, অনেক বড় হয়ে যাবে। যাক, তাহলে বোঝা গেল যে যেমন আই হ্যাড রাদার, এটা অর্থ মনে হয় যেন পাস্ট টেন্স, কিন্তু আসলে পাস্ট টেন্স হবে না, বরং যেমন আই হ্যাড বেটার গো টু দ্য মার্কেট বাই দিস টাইম,
আমার বরং এই সময়ের ভিতরে ইতিমধ্যে মার্কেটে দেওয়া ভালো হবে আমার জন্য, মানে বরং ভালো হবে। হ্যাঁ, আই নিড নট ডু দ্য ওয়ার্ক। এই যে দেখো এদের পরে কিন্তু এই যে হ্যাড ব্যাটারের পরে কি হলো, এই যে হ্যাড ব্যাটারের পরে কিন্তু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে দেখছো গো। এই যে নিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, লেটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই লেট দেম ইউজ মাই শুজ, মানে লেট মানে এখানে অনুমতি দেওয়া অর্থ বুঝেছে। যেমন আমি এখানে উদাহরণ দেয় না, যেমন আমি বললাম যে আই ডিড নট হেল্প হিম, আই ডিড নেভার সি হিম, আমি তাকে কখনো দেখিনি। ঠিক আছে, এই যে এইভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। অর্থাৎ এই শব্দগুলো দেখতে মনে হয় যেন পাস্ট টেন্স, কিন্তু আসলে বা অনেকগুলো এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে এগুলো খেয়াল রাখতে হবে। এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেটা প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হবে। আচ্ছা, এবার আমরা 6 নাম্বার স্লাইডে চলে যাচ্ছি। এখানে কি বলছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে তোমরা অবশ্যই জানো, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হলো সাবজেক্ট, তারপরে কি হবে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ, তারপরে তোমার প্লাস V3 মানে ভার্বের 3 নম্বর ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন অবজেক্ট অথবা এক্সটেনশন অবজেক্ট। অবজেক্ট যদি থাকে মানে বেশিরভাগ ক্ষেত্রে মানে ভয়েসের বেলায় বা ইয়ার বেলায় থাকে। আচ্ছা, তো এটা হলো মোটামুটি একটা জেনারেল একটা সাধারণ একটা স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তাহলে এটা যখন তাহলে এখানে কি বোঝা গেল যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? যখন কর্তা কোনো কাজ সম্পন্ন করেছে কিন্তু এর ফলাফলটা বাকি আছে, বা এটা এখনো মানে কার্যের যে একটা ফলাফল এটা এখনো আসে নাই, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, তাহলে এখানে হ্যাজ অথবা হ্যাভ, এরপরে কি হলো ভার্বের 3 নাম্বার ফর্ম। হ্যাঁ, ভার্বের এই 3 নাম্বার যে ফর্ম আছে, এই 3 নাম্বার যে হ্যাভ বা হ্যাজ এর পরে এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম হলো না? তাহলে এখানে এটাই বলছে যে বাক্যে হ্যাভ বা হ্যাজ থাকবে, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ওকে, এবার দেখো কিছু কিছু অ্যাডভার্ব আছে, তোমরা তো অ্যাডভার্ব মনে চিনো। অ্যাডভার্ব কাকে বলে? মানে হলো যে অ্যাডভার্ব কি করে, ভার্বকে তোমার অ্যাডভার্ব নিজেকে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, এরকম আছে না? তোমরা অবশ্যই করেছো। তো এখানে এই যে দেখো কতগুলো এখানে অ্যাডভার্ব দেওয়া আছে, ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার। এখানে এগুলো কিন্তু প্রায়গুলো কিন্তু সময়ের সাথে রিলেটেড। এগুলো কিন্তু অ্যাডভার্ব অফ টাইম বলা যায় এগুলোকে। ঠিক আছে, তো এরকম অ্যাডভার্ব অফ টাইম যদি কখনো কোনো সেন্টেন্সে থাকে তাহলে বুঝতে হবে যে ওই সেন্টেন্সের টেন্সটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। যেমন ধরো এখানে হি হ্যাজ টেকেন হিজ লাঞ্চ জাস্ট নাও, তাহলে জাস্ট নাও এই ইতিমধ্যে, এই মাত্র, অর্থাৎ এই কাজটা সম্পন্ন হয়েছে কিন্তু এর ফলাফল বা অন্য কিছু এখনো হয়নি, মানে কাজের একটা ফ্রেশনেস, কাজের একটা যে ইনট্যাক্ট একটা অবস্থাটা এখনো রয়েছে, মানে এখনো আছে। দে হ্যাভ অলরেডি কাম হিয়ার, এই যে দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে অলরেডি থাকাতে ইতিমধ্যে। আই হ্যাভ মেট হিম রিসেন্টলি, হ্যাঁ রিসেন্টলি তাকে আমি তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তাহলে এই যে কোনো কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে কিন্তু এটার একটা ফ্রেশনেস, এটার এখনো একটা মনে হয় যেন এটা এখনো জিনিসটা একটা ফ্রেশ একটা অবস্থা আছে, ফলাফলটা এখনো হাতে পায় নাই বা এরকম একটা বিষয়, তখন আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ব্যবহার করব। এবং এখানে সেক্ষেত্রে এই যে জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এই অ্যাডভার্ব গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই অ্যাডভার্ব গুলো খেয়াল থাকলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, এবার আমরা 7 নম্বর স্লাইডে চলে যাই। এখানে বলা আছে, এখানেও কিছু অ্যাডভার্ব অফ টাইম দেওয়া আছে, যেমন ধরো yesterday, ago, long ago, last year, last week, last month, that day, day before। এগুলো কিন্তু সব অ্যাডভার্ব অফ টাইম এবং এগুলো পাস্ট টেন্স বোঝাচ্ছে। হ্যাঁ, পাস্ট টেন্স বোঝাচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, এবং তারা অতীতের সময় বোঝাচ্ছে। যেহেতু অ্যাডভার্ব অফ টাইম এবং এরা they are indicating some past actions, therefore the verb will be automatically past tense, right? He came home yesterday। আচ্ছা, এখানে yesterdayটা আমি লিখে দিই। He came home yesterday, okay? I went to Cox's Bazar last month। ওকে, লাস্ট মান্থ, এই যে লাস্ট মান্থ বিগত মাসে, যে অ্যাডভার্ব অফ টাইম এখানে সময় নির্দেশ করতেছে, ইয়েস্টারডে। হ্যাঁ, তারপরে তোমার এ লং টাইম এগো,
there lived a poor farmer, এই যে এখানে ago আছে, তাহলে এই যে তোমার এই ধরনের অ্যাডভার্ব অফ টাইম যেগুলো দিয়ে অতীত সময় নির্দেশ করে বোঝায়, তখন আমরা এগুলোতে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব। আবার যেসব অ্যাডভার্ব দিয়ে তোমার ফিউচার কোন অ্যাকশন বোঝায় সেগুলোর ক্ষেত্রে আমরা ফিউচার টেন্স ব্যবহার করব। হ্যাঁ, এইভাবে আমরা খেয়াল করতে হবে। আচ্ছা, তারপরে দেখো টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা খুব স্বাভাবিক। যেমন ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক ইন টাইম, এই যে টু এর পরে এখানে দেখো, এই যে টু এর পরে কি হলো, ডু, ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই আ শার্ট, এই যে এখানে টু এর পরে, এই যে টু এর পরে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তাহলে আমরা টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা আমরা একদম একটা সাধারণ নিয়ম আমরা এটা শিখে নিলাম। আচ্ছা, তারপর আমরা 8 নাম্বার রুলে চলে যাই। 8 নাম্বার রুল হলো তোমার সময়ের উপর নির্ভর। যেমন এখানে সিন্স এবং ফর। সিন্স হলো তোমার একটা অনির্দিষ্ট সময় যখন বুঝাবে, সরি নির্দিষ্ট সময় যখন বুঝাবে তখন সিন্স ব্যবহার করতে হবে। পয়েন্ট অফ টাইম, যেমন নির্দিষ্ট। আর ফর হলো যে তোমার পিরিয়ড অফ টাইম, মানে কতক্ষণ ছিল বা দীর্ঘ সময় যখন থাকবে তখন এটা ফর। আর যখন নির্দিষ্ট সময়, দীর্ঘ সময় এবং অনির্দিষ্ট সময় বুঝালে তখন ফর ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায়। আর যখন নির্দিষ্ট সময় বুঝাবে এবং তোমার হলো সেখানে